নমস্কার, করোনার আবহে বাংলা এই টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। করোনার প্রতি মুহূর্তের আপডেট কিবা দাবার আছে, সেই মৃত্যু মিছিল, আক্রান্ত হবার সংখ্যা, ভারতের দ্বিতীয় স্থান এই জায়গায় রয়েছে। তবে হ্যাঁ, আশাব্যঞ্জক একটা দিক রয়েছে যে সুস্থতার হার বাড়ছে। তবে যা সূত্র অন্তত রয়েছে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি এই মুহূর্তে আপনাদের কাছে পেশ করতে পারবো না। তবে স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা দেখি, তাহলে অগাস্টের শেষ দিক থেকে কিন্তু অনেকটা ডিপ করবে এমনটা আশা করা যায়, অর্থাৎ কমে আসবে নিঃসন্দেহে। এটা এই মুহূর্তে বলছি, যদি মেলে আবারও আপনাদের কাছে বলবো যে দেখুন মিলছে কিন্তু। কেন, এটা গভীরতর একটা স্টাডির ব্যাপার, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশনসগুলোকে গ্যাদার করে নিয়ে এই স্টাডিগুলো করতে হচ্ছে। তাই এই আবহের মধ্যে কত কিছুই না ঘটে যাচ্ছে। গতকাল যেরকম রাম মন্দিরের শিলান্যাস হয়ে গেল, আজ থেকে আমরা শুরু করছি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যের সাথে শিক্ষা বিষয়ক। আজ থেকে জাতীয় শিক্ষানীতি, 34 বছর পর যে জাতীয় শিক্ষানীতি অ্যাডপ্ট করা হয়েছে, সংসদে এই নিয়ে কোনো আলোচনা হয়নি, যদিও এর স্কোপ এই মুহূর্তে নেই। কিন্তু এই করোনার আবহের মধ্যে জাতীয় শিক্ষানীতি যে খসড়া ছিল, 6 বছর ধরে এটার উপর চর্চা হবার পর ক্যাবিনেট এটার অ্যাপ্রুভাল দিয়েছে। প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যটা একটু আপনাদেরকে শুনিয়ে নিতে চাই। তিনি কি বলেছেন? ভারতের আগে শিক্ষা ও প্রযুক্তিতে প্রভূত উন্নতি করেছে, কিন্তু এই উন্নতির পরেও যে 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 জায়গাগুলো রয়েছে, সেই জায়গাটার উপর বিশেষভাবে নজর দেওয়া উচিত। কি বলেছেন তিনি শুনবো। साथियों, हमें हमेशा से गर्व रहा है कि बीती सदियों में हमने दुनिया को एक से बढ़कर एक बेहतरीन साइंटिस्ट, बेहतरीन टेक्नीशियंस, टेक्नोलॉजी एंटरप्राइज लीडर्स हमने दिए हैं। लेकिन ये 21वीं सदी है और तेजी से बदलती हुई दुनिया में भारत को अपनी वही प्रभावी भूमिका और उसको निभाने के लिए और अधिक तेजी से हमें खुद को भी बदलना होगा। और इसी सोच के साथ अब देश में इनोवेशन के लिए, रिसर्च के लिए, डिजाइन के लिए, डेवलपमेंट के लिए, एंटरप्राइज के लिए जरूरी इकोसिस्टम तेजी से तैयार किया जा रहा है। अब बहुत ज्यादा जोर दिया जा रहा है क्वालिटी ऑफ एजुकेशन पर। 21वीं सदी की टेक्नोलॉजी को साथ लेकर 21वीं सदी की जरूरतों को पूरा करने वाली एजुकेशन सिस्टम भी उतनी ही जरूरी है। देश में साइंटिफिक टेम्परामेंट बढ़ाने के लिए अनेक क्षेत्रों में स्कॉलरशिप का विस्तार हो या स्पोर्ट्स की दुनिया से जुड़े टैलेंट को मॉडर्न फैसिलिटीज और आर्थिक मदद, रिसर्च को बढ़ावा देने वाली योजनाएं हो, या फिर भारत में वर्ल्ड क्लास 20 इंस्टीट्यूट्स ऑफ एमिनेंस के निर्माण का मिशन, ऑनलाइन एजुकेशन के लिए नए संसाधनों का निर्माण हो, या फिर स्मार्ट इंडिया हैकाथॉन जैसे अभियान। प्रयास यही है कि भारत की एजुकेशन और आधुनिक बने, मॉडर्न बने, यहां के टैलेंट को भरपूर अवसर मिले। साथियों, इस कड़ी में कुछ दिन पहले देश की नई एजुकेशन पॉलिसी का ऐलान किया गया है। ये पॉलिसी 21वीं सदी के नौजवानों की सोच, उनकी जरूरतें, उनकी आशाओं, अपेक्षाओं और आकांक्षाओं को देखते हुए बनाने का व्यापक प्रयास हुआ है। পৃথিবী দ্রুত এগোচ্ছে, দ্রুত বদল হচ্ছে। এর সঙ্গে তাল মেলাতে গেলে নতুন শিক্ষানীতির প্রয়োজন, যে কারণেই
এই শিক্ষানীতি, এর মধ্যে যেরকম ডেটা সায়েন্সের একটা যুগ, তার সাথে কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ পুরোপুরি ফোকাসটা থাকবে হচ্ছে যে গুণগত মানের উপর। সেই গুণগত মান কতটা আগামী দিনে এগোবে শিক্ষা, সেই নিয়েই আমাদের গোটা দেশ জুড়ে চর্চা হচ্ছে। এই চর্চায় আর+ নিউজও সামিল রয়েছে। আজ এই বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ এবং তার সঙ্গে বিতর্ক তো নিঃসন্দেহে থাকে, বিশ্লেষণের সঙ্গে অনুষঙ্গ হিসেবে বিতর্ক তো আসেই। রয়েছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। ওমপ্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন অধ্যাপক পঙ্কজ রায়, যিনি শিক্ষানীতির পক্ষে বলবেন, এবং পার্থ মুখার্জি রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং আমি প্রথমে পঙ্কজবাবুর কাছ থেকেই জানবো, শিক্ষানীতির সমর্থনে আপনি বলছেন। পঙ্কজবাবু, এই যে কোয়ালিটি এডুকেশন, এই কোয়ালিটি এডুকেশন বলতে ঠিক আমরা কোন জায়গাটার উপরে জোর দিতে চাইছে সরকার? অনেকগুলো সেক্টর রয়েছে, গবেষণা রয়েছে, তারপর হচ্ছে শিক্ষার বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন ফ্যাকাল্টিগুলো রয়েছে। ঠিক কোয়ালিটি এডুকেশন বলতে ঠিক কি বলতে চাইছেন প্রধানমন্ত্রী? দেখুন, আমরা প্রথমে স্ট্রাকচারাল চেঞ্জ একটা স্কুল লেভেলে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও একটা স্ট্রাকচারাল চেঞ্জ, ভিন্নভাবে একটা গবেষণা সংস্থা তৈরি করা, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করা, টেকনোলজি ওরিয়েন্টেড ড্রিভেন এডুকেশন এবং ভ্যালু বেসড এডুকেশন, তার অ্যাডমিক্সচার এবং কোয়ালিটি। আমাদের দেখছি যে আমাদের যে আগে যে আমরা যাকে 10+2 সিস্টেম বলতাম, আসলে বিষয়টা হচ্ছে 2+10+2। 14 বছরের পাঠ্যক্রমটাকে আমরা দেখলাম যে এই পাঠ্যক্রমটাকে 5+3+3+4 এই 15 ইয়ার্সে আনা হয়েছে। অর্থাৎ আগে প্রি প্রাইমারির ক্ষেত্রে যেটা নার্সারিতে 2 বছর, সেটা 3 বছর আনা হয়েছে। তারপরে 1-2 যুক্ত করে 5 বছর, তারপর 3 থেকে 5 পর্যন্ত, 5 থেকে 8, 8 থেকে 12, এবং ডিগ্রি কোর্সের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে আগে আমরা জানি যে পশ্চিমবঙ্গ 2 ইয়ার্স গ্র্যাজুয়েশন ছিল, পরবর্তীকালে সেটা 3 ইয়ার্স হয়। জেনারেল আগে পাস বলে একটা কথা ছিল, তারপর সেটা জেনারেল এবং অনার্স হয়। কিন্তু এবার যেটা হবে যে কলেজের ক্ষেত্রে যদি প্রথম বছরকে কমপ্লিট করে সে সার্টিফিকেট পাবে, দ্বিতীয় বছর করলে ডিপ্লোমা পাবে, তারপরের বছর ডিগ্রি এবং তারপরের বছর অনার্স। আমরা দেখলাম যে এমফিল নামক মধ্যবর্তী যে বিষয়, সেটা তুলে দেওয়ার কথা বলা হয়েছে, এবং ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি 5 ইয়ার্স, এটার কথা বলা হয়েছে। কোয়ালিটি অ্যাপ্রোচ বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক, ফি স্ট্রাকচারের ক্ষেত্রে একটা ইউনিফর্মিটি, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে একটা ইউনিফর্মিটি, বেরিয়ে গিয়ে আমরা কোয়ালিটি এডুকেশনের উপর জোর দেওয়া হচ্ছে। ছাত্র স্বাভাবিক নিয়মে যে একদম নার্সারি লেভেলে যে খেলতে খেলতে শেখা, সেটা পরবর্তীকালে আমরা একটা ইন্ডিয়া সেন্ট্রিক, অনেকে বলছেন যে আমরা ব্রিটিশ মডেল থেকে আমেরিকান মডেলে যাচ্ছি। এটা ফিনিক্স মডেল, মানে ফিনল্যান্ডের যে মানে পৃথিবীর বেস্ট এডুকেশন সিস্টেম, যেটা বলছে যে 5 ইয়ার্স আন্ডার মানে বেসিক এডুকেশন, যেটা 5 বছর পর্যন্ত, এবং মাতৃভাষায় ক্লাস 5 পর্যন্ত, যদি দরকার পড়ে তাহলে দ্বিতীয় ভাষা ক্লাস 8 পর্যন্ত, এবং অন্যান্য ভাষা শিক্ষার উন্মুক্ত ব্যবস্থা, পাঠ্যক্রম তাকে ট্রান্সলেট করা, একটা ট্রান্সলেটের জন্য একটা ইনস্টিটিউশন তৈরি করা, ইউজিসিটাকে বিলোপ করে দেওয়া, এআইসিটি ইউজিসির বদলে হায়ার এডুকেশন যে কমিশন অফ ইন্ডিয়া তৈরি করা, এবং তার মধ্যে একটা রেগুলেশন, একটা ফাইন্যান্স এবং অটোনমির যে সমস্ত কলেজগুলোকে দেওয়ার কথা বলা হয়েছে, যে 15 বছর পর আমাদের যে কোয়ালিটি 800 যে বিশ্ববিদ্যালয় এবং 40,000 মতো যে কলেজ, যার মধ্যে কোয়ালিটি ইনস্টিটিউশন 11,000, সেটাকে 15,000-এ উন্নীত করা, আমাদের বেশি সংখ্যক, অর্থাৎ আমরা যাকে বলছি গ্রস এনরোলমেন্ট রেশিও, স্কুল লেভেলে 100% বাই 2035-এ আনা। বেশ, আপনার কাছ থেকে আমরা মোটামুটি একটা প্রাথমিক ধারণা নিলাম। আমি আসবো, আবারও আপনার কাছে ফিরবো। তবে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, প্রফেসর মিশ্র, আপনার কাছ থেকে যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে।
এই স্ট্রাকচারাল চেঞ্জটা আমাদের দেশে নিঃসন্দেহে জরুরি ছিল, অনেকে সেটাও বলছেন, কিন্তু কোয়ালিটি এডুকেশনের যে কথা প্রধানমন্ত্রী বলছেন এবং পঙ্কজবাবু যে কথাটা বলছেন, বাস্তবিক কি হতে চলেছে বলে আপনি মনে করেন? দেখুন, প্রথমেই আমি বলি যে কোনো জাতীয় নীতি নিয়ে আমার কথাটাই শুনতে পাচ্ছি আমি, যে হ্যাঁ বলুন। এটা কি হচ্ছে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যে এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আপনার শিক্ষা নীতি কোনো রকমভাবেই মানে পক্ষে আর বিপক্ষের ব্যাপার হতে পারে না। একটি সরকার রয়েছে, তারা মনে করেছেন, চিন্তা ভাবনা করেছেন, একটা নতুন শিক্ষানীতি তারা আর কি সামনে নিয়ে এসেছেন। তবে দেশটা তো আমাদের ভারতবর্ষ, তো আমাদের এই দেশে এই নতুন শিক্ষা নীতি যেটা সামনে নিয়ে আসা হয়েছে সেটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটার দিক রয়েছে। প্রথমেই আমি বলি যে ভারতবর্ষের মতো এত সুবৃহৎ দেশে একটি ন্যাশনাল এডুকেশন পলিসি কনসালটেশনের মাধ্যমে এমার্জ করার কথা, ইভলভ করার কথা এবং তার ইনস্টিটিউশনালাইজেশন হওয়ার কথা। কিন্তু এখানে আমরা দেখছি যে এটা অনেকটা ইম্পোজ করা হচ্ছে, যদিও এটা শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকায়, অথচ আমরা দেখছি যে এই কেন্দ্রীয় শিক্ষানীতি করা হচ্ছে যেটা রাজ্য সরকারগুলির সঙ্গে কনসালটেশন বাদ দিয়ে ব্যতি রেখে এটাকে আমরা অপোজ করছি। দ্বিতীয়ত আমার যেটা মনে হয়েছে যে সমস্ত ভালো দিকগুলি রয়েছে সেগুলিকে অতি অবশ্যই আমরা সমর্থন করব, কিন্তু পাশাপাশি বেশ কিছু জায়গা আছে যেখানে অসঙ্গতি আছে, যেখানে ইমপ্লিমেন্টেশনে বিশাল ফাঁক ফোকর রয়েছে। আমরা বলছি যে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট এই কথাটাকে আমি বাদ দিয়ে মিনিস্ট্রি অফ এডুকেশন করব, এটা আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে যে পেছনে হাঁটা। এটা হচ্ছে প্রধানমন্ত্রী বলছেন যে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু এটা আর কি কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। তৃতীয় আমি বলবো যে বড় বড় সমস্ত গোলপোস্ট তৈরি করা হচ্ছে, কিন্তু এখন এই গত 6 বছরে এই কেন্দ্রীয় সরকারের যা অব্যবস্থা দেখছি আমরা, রিসার্চ স্কলাররা তো কোনো টাকা পাচ্ছেন না। এমফিল আর পিএইচডিতে যেটা নন নেট ফেলোশিপ, সেটা অনেকেই জানেন না, সেটা কিন্তু সারা ভারতবর্ষেই তুলে দিয়েছে। একমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গে নন নেট ফেলোশিপটা এখনও মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করবার মাধ্যম দিয়ে সেটা দেওয়া হচ্ছে। ফোর্থ কথাটা আমি যেটা বলবো যে এইটা আমরা কি করে বলতে পারছি যে এডুকেশনিস্ট যারা তারা থাকবেন না, অথচ কর্পোরেটাইজেশন হবে, বিউরোক্রেটাইজেশন হবে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিশন কাজ করবে, হায়ার এডুকেশন কমিশন, ভালো কথা টাইটুলার ভাবে, কিন্তু অন্যান্য মেম্বার কারা হবেন? এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তারা কি আর মেম্বার হতে পারবেন? আমার পড়ে মনে হয়েছে যে সেরকম কোনো ব্যাপার না। ফিফথ কথা হচ্ছে যে মেরিটের কথা বলা হয়েছে, খুব ভালো কথা। রিজার্ভেশনের কথা কেন বলা হয়নি? রিজার্ভেশন সম্পর্কে নিউ এডুকেশন পলিসি কি ফ্রেমওয়ার্ক, সেটাকে বাদ দিয়ে যে এটাকে সামনে নিয়ে আসা, পার্লামেন্টে ডিসকাস না করে, সেটা কিন্তু একটা বড় রকমের গাফিলতির জায়গা হবে। আর যেটা বলা হচ্ছে যে অনলাইন এডুকেশন, লাইফ লং লার্নিং, আমি নিজে এই সমস্ত ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলাম ইগনোর প্রো ভাইস চ্যান্সেলর হিসাবে। আমি মনে করি যে এগুলি ইভলভ করছে, এমার্জ করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে আরও প্রোৎসাহিত করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এটার জন্য যে ধরনের ফিনান্স প্রয়োজন সেটার ব্যাপারে কিন্তু বলা নেই। ফিসের কনটেক্সটে কিন্তু যেগুলি তথাকথিত কোয়ালিটি ইনস্টিটিউশন হবে সেখানে ফিসটা বেঁধে দেওয়ার কোনো দিক নির্দেশ করা কিন্তু নেই, এবং তার ফলে আমার মনে হচ্ছে যে বৈষম্যের জায়গাগুলি, অসাম্যের জায়গাগুলি আরও বেশি করে বাড়তে চলেছে। সেই দিকে কেন্দ্রীয় সরকারের নজর দেওয়া উচিত, আর পাশাপাশি সমস্ত রাজ্য সরকারগুলিকে নিয়ে আর কি আলোচনার মাধ্যম দিয়ে এটাকে ফাইনালি পার্লামেন্টে সামনে নিয়ে এসে অ্যাপ্রুভ করানোর ব্যবস্থা করা উচিত।
আমরা শুনলাম প্রফেসর ওম প্রকাশ মিশ্র বললেন যে পার্থবাবু যে ভালো দিকগুলোকে সমর্থন করব, আবার অনেকগুলো দিক আছে যেগুলোতে ফাঁক রয়েছে, সেগুলো এক এক করে পয়েন্ট করে, এবং সবচেয়ে যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ গোটা দেশ জুড়েই এটা একটা কিন্তু আসছে যে এটা নিয়ে সংসদে কোনো আলোচনা হলো না বা বিভিন্ন কিছু হলো না। তা আপনি কি মনে করেন যে এর অনেকগুলো ভালো দিক যেরকম রয়েছে আবার অনেক ফাঁক রয়েছে? দেখুন, কথাটা যখন শিক্ষানীতি, তার সঙ্গে তো শিক্ষার কিছু যোগ থাকবে, আর শিক্ষার সঙ্গে যোগ থাকলে কিছু তো ভালো তার মধ্যে থাকবেই। এর আগেও তো আমরা বিভিন্ন সময়ে শিক্ষানীতি দেখেছি, যেমন 1968 সালে দেখেছি, 1986 সালে দেখেছি। সেই সময় মানুষ বিচার বিবেচনা করেছে যে শিক্ষানীতি যেটা এলো সেটা কতখানি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ভালো হবে, দেশের পক্ষে মঙ্গল হবে কি হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে যে পরিপ্রেক্ষিতে শিক্ষানীতিটা এলো, এতে শুধু শিক্ষার প্রসার কতটা হবে না হবে তার থেকেও আরও অনেক কিছু জিনিস, আনুষঙ্গিক জিনিস আমাদের সামনে উঠে আসছে। প্রথম যেটা এখানে বলার কথা সেটা হচ্ছে যে কারা করছে, কেন করছে। আগের যখন শিক্ষানীতিগুলো এসেছে তখন আমরা ভেবেছি, এটা আমরা বিশ্বাস করতে চেষ্টা করেছি যে সেই সময়কার সরকার আমাদের ভালো শিক্ষা দেওয়ার জন্যে, বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টির জন্য শিক্ষানীতি এনেছে। কিন্তু আজকে আমাদের এই কথাটা চিন্তা করতে বাধ্য হতে হচ্ছে যে সত্যিকারের শিক্ষার প্রসারের জন্য এটা করা হচ্ছে, না নিজেদের কিছু গোপন এজেন্ডাকে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে জনমানসে একটা রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তাদের যে ন্যারো ভেস্টেড পলিটিক্যাল ইন্টারেস্ট আলটিমেটলি সেটা স্যাটিসফাইড হয়। মানে গোপন এজেন্ডা বলতে কি বোঝাতে চাই? গোপন এজেন্ডা মানে এখানে আমি একটা যেটা বলছি, প্রথম সেটা হচ্ছে যে শিক্ষা একটা যুগ্ম তালিকাভুক্ত, এটা আমরা জানি। কিন্তু যেভাবে এই নতুন শিক্ষানীতিটা আনা হলো, প্রথম যখন টিএসআর সুব্রমণিয়ামের যখন কমিটি হয়েছিল, সেই কমিটিতে একটা শব্দ তিনি ইউজ করে ফেলেছিলেন, লিখে ফেলেছিলেন সেকুলার। তারপরে সেই টিএসআর সুব্রমণিয়াম তাদেরই লোক ছিলেন, ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, তাকে বাদ দিয়ে দেওয়া হলো। বাদ দিয়ে তারপরে এই কস্তুরী রঙ্গন কমিটি আনা হলো। তো যেটা সমস্যা হচ্ছে যে আমরা যেটা লক্ষ্য করছি যে কেন্দ্রের একটা একচেটিয়া প্রাধান্য সৃষ্টির একটা চেষ্টা এর মধ্যে রয়েছে। যুগ্ম তালিকায় রাজ্যেরও যে দায় দায়িত্ব আছে, কেন্দ্র কিন্তু সেটাকে এড়িয়ে সম্পূর্ণভাবে নিজেদের, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে, দেখুন আমি রাজনীতির লোক, এখানে দুজন শিক্ষাবিদ বসে আছেন, আমি তাদের সমান যোগ্য মানুষ নই। আমি রাজনীতির কথা যেটা বলছি, যে তাদের নিজেদের যে ন্যারো পলিটিক্যাল লেন, অর্থাৎ এটা একদম আরএসএস এর যে চিন্তা ভাবনা, সেটাকে ক্রমে ক্রমে এই শিক্ষানীতির মধ্যে ঢোকানোর একটা বিশেষ সুযোগ সৃষ্টি করা হয়েছে এই করোনার আবহের মধ্যে। এর আগেও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন স্টেপ তারা নিয়েছেন এই করোনার আবহে, শিক্ষানীতিটাও তারা একইভাবে নিয়ে এলেন। এটাই আমাদের কাছে অত্যন্ত চিন্তার ব্যাপার। এটা অনেকেই বলছেন যে একটা কোথাও আরএসএস এর একটা প্রভাব পড়েছে, কিন্তু পঙ্কজবাবু বলছেন এটা ফিনল্যান্ডের যে বা এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর যে শিক্ষার যে মডেলটাকে, সেই মডেলটাকে ফলো করা হয়েছে, যেখানে খুব অল্প বয়স থেকেই কিন্তু একটা মোটামুটি একটা ট্র্যাকের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যার যেটাতে ইন্টারেস্ট, সেটাকেই ওই মডেলটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, এমনটাই কিন্তু পঙ্কজবাবু বলেছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ফিনল্যান্ডের অবস্থা, অর্থনৈতিক সামাজিক অবস্থা এবং ভারতবর্ষের অর্থনৈতিক সামাজিক অবস্থা, ফিনল্যান্ডের জনসংখ্যা, ভারতবর্ষের জনসংখ্যা দুটো এক নয়, কোনো কিছুই এক নয় আমাদের। ফলে ফিনল্যান্ড, আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, আমরা এটা করোনার ক্ষেত্রেও দেখেছি, তারা কি করছে আমরা তাই করছি। কিন্তু সেটা করতে গিয়ে তো আমরা সর্বনাশের পথে হাঁটছি। আমরা আমাদের পথে হাঁটবো, যেটা আমাদের করা উচিত ছিল। যেমন আমি বলছি সামান্য, যাই হোক, এনাদের একটা উদ্দেশ্য হচ্ছে ওই যে হিন্দুস্তান, অর্থাৎ ওই কালচারাল ন্যাশনালিজমটা কিন্তু এদের আলটিমেট গোল। কেন তার বাইরে তো এনারা যাবেন না, আজকে না হোক আগামীতে তারা যাবেনই। ধরুন আমাকে পড়তে হবে, ধরুন সরজু নদীর কথা, খুব ভালো, কিন্তু আমরা লেখাপড়া যখন শুরু করেছি আমি প্রথমে জেনেছি আমার বাংলায় অজয় নদের কথা, দামোদর নদের কথা। আমার বাংলার মানুষের কাছে বাংলার যে ভূগোল, সেই আবহটা আমার মাথায় আগে ঢোকানো হয়েছে। তারপর আমি ভারতবর্ষের কথা চিন্তা করেছি, তারপর আমি বিশ্বের পঙ্কজবাবু, আপনি শুনলেন যে প্রফেসর মিশ্রর কথা শুনলেন, পার্থ মুখার্জি বললেন যে কোথাও একটা, যা কিছুই বলা হোক, কিন্তু কোথাও একটা হিডেন এজেন্ডার কথা বলা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এত বড় একটা দেশ, এত বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন গোষ্ঠীর মানুষ রয়েছেন, বিভিন্ন অর্থবর্গের মানুষ রয়েছেন, সেখানে সবার সাথে আলোচনা বা সংসদে এই নিয়ে কোনো কিছু আলোচনা ছাড়াই এটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়েছে। কিন্তু এটা স্বাভাবিক একটা বিরোধ আসা স্বাভাবিক এরকম একটা জায়গা থেকে, যদিও এর কিছু ভালো দিকের কথাও স্বীকার করেছেন
প্রফেসর মিশ্র, ওম প্রকাশ মিশ্র, কি বলবেন? আমি একটা বিষয় বলি যে শিক্ষানীতি যখন পিএস কস্তুরীরঙ্গন যে রিপোর্টটা দিয়েছেন তারপরে বিস্তারিত আলোচনা হয়েছে, সংশোধনী প্রত্যেকটা রাজ্যের কাছ থেকে চাওয়া হয়েছে এবং 2 লক্ষর বেশি সাজেশন জমা পড়েছে, তাকে ইনকর্পোরেট করে ক্যাবিনেট এটা পাশ করেছে। বিষয়টা হচ্ছে যে আমি দেখছিলাম যে বিশেষ করে আমাদের দেশে প্রাইমারি এডুকেশন এবং ড্রপ আউট এই বিষয়ে কৈলাস সত্যার্থী এটা টেবিল হওয়ার পরে একটা টুইট করেছেন যে বোল্ড অ্যান্ড প্রগ্রেসিভ নিউ এডুকেশন পলিসি, একদম আমি কোট করেই বলছি। এবার প্রশ্ন হচ্ছে যে আমি একটা একটা করে উত্তর দিই। ওম প্রকাশ দা বললেন যে আমার রাজ্যে নন নেট ফেলোশিপ দিদি চালু রেখেছেন। ওম প্রকাশ দা, আপনি আমার পরিচিত, আমি আপনার পরিচিত। আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করব, আপনাকে পুরো ফাইল পাঠাবো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2 বার করে এটা ঘোষণা করে আজও পর্যন্ত দেওয়া হয়নি, আপনার অবগতির জন্য জানাই। নিশ্চয়ই ক্রেডিট যদি দিতেন আপনি বলতেন, কিন্তু এটা দেওয়া হয়নি। আমি আপনাকে অ্যাপ্লিকেশনের 2টো কপি পাঠিয়ে দেব, সেম ক্যান্ডিডেটের 2টো কপি, নাম্বার 1। এবং অপ্রকাশদা আরেকটা বিষয়, যখন কনকারেন্ট লিস্ট, আপনি জানেন যে 2016-র যে পে স্কেল সেটা কনকারেন্ট লিস্ট অনুসারিত ছিল। আমরা ইউজিসির পে স্কেল কবে থেকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছিল? 1/1/2016। বেসিক প্যারামিটার কি? আপনি স্কেলটা থেকে বেটার দিতে পারবেন কিন্তু ওয়ার্স দিতে পারবেন না। কি করা হলো? সেটা 1/1/2020 থেকে দেওয়া হলো। এই 4 বছর প্রতি টিচার ডিপ্রাইভড হলো। আশা করি আপনিও হয়েছেন। সেটা প্রত্যেক টিচারের 25 কনকারেন্ট লিস্ট তো শুনতে ভালো লাগছে, শিক্ষানীতির মধ্যে থাকে হয়নি একদম না। আমি উনি রেফারেন্সটা বলছেন বলে আমি এই কথাটা বললাম। ওকে। দ্বিতীয়ত, এটা ভাবার কারণ নেই যে আপনাকে গঙ্গা পড়ানো হবে না সরজু পড়ানো হবে। এটা আমি যদি 1986 সালের যে শিক্ষানীতি কে ড্রাফট করেছিলেন নিশ্চয়ই মনে আছে, মুনিশ রাজা। কে ছিলেন মুনিশ রাজা? তিনি বামপন্থী একজন। তাহলে তিনি তার আমি না। এবং তখন যে আলোচনা হয়েছিল সেখানে আমি একটাই কথা, যে ইয়াও হয় ওয়াও হয়, একই এডুকেশন পলিসির 2টো দিক আপনি যেভাবে ব্যাখ্যা করবেন। এই যে ধোঁয়াশা, এই ধোঁয়াশা আমরা 34 বছর দেখেছি। এবং যে কারণের জন্য আজকে যে ড্রব্যাকস গুলো দূর করে আধুনিক যে পথ, দেখুন ইমপ্লিমেন্টেশন তো ভবিষ্যৎ বলবে কতটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে করা হবে না, কিন্তু তার সমস্ত দিকগুলো আজকের 21 শতাব্দীর দিকে করে করা হয়েছে। ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের বিষয়টা অন্তর্ভুক্ত থাকবে, কিন্তু তার মানে এই নয় যে এটা হিন্দু এজেন্ডা পূরণ করার শিক্ষানীতি। একটা লাইন, একটা শব্দ আপনি আমার হাতে শিক্ষানীতির পুরো কপিটা আছে, কোথাও দেখাতে পারবেন না। এই কথাগুলো অত্যন্ত বস্তা পচা হয়ে যাচ্ছে। আমাদের মনে হয় শিক্ষানীতির পেরিফেরির মধ্যে আমাদের সংবিধানের প্রিয়াম্বেলে এমন শব্দ আছে, তার মধ্যে 2টো শব্দ কিন্তু এবারে শিক্ষানীতিতে সম্পূর্ণ বাদ। আমাদের প্রফেসর মিশ্র একটা কথা বলেছেন, এই যে একটা বিশাল ব্যয়ভার বহন করতে হবে, সেই ক্ষেত্রে নির্দিষ্ট ধরুন জিডিপি যে পার্সেন্টেজ বলা হচ্ছে শিক্ষায় ব্যয় হবে, সেটা কি রাজ্যকেও বহন করতে হবে? এই প্রশ্নটা আজ আসছি। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি। বিরতির পর আবারও এই বিষয়টাকে নিয়ে আমরা যে এই বিপুল ব্যয়ভার কিভাবে এটা বণ্টিত হবে সেটাও একটা খুব এই নিয়ে প্রশ্ন যেহেতু উঠেছে, এই বিষয়ে আমরা শুনবো। প্রফেসর ওম প্রকাশ মিশ্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, পঙ্কজ রায় রয়েছেন অধ্যাপক এবং শিক্ষানীতির পক্ষে বলছেন, এবং পার্থ মুখার্জি, প্রত্যেকের কাছ থেকে শুনবো। তবে একটা বিরতির পর ফিরছে, সঙ্গে থাকুন।